হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আবারও আজকের একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। নবম শ্রেণীর হিট, লেটেন হিট। চলো। তাপ, হিট, তার মধ্যে থাকা টপিক লিন তাপ। লিন তাপ, লেটেন্ট হিট। লেটেন্ট হিট, আজকের আমরা এই জিনিসটা পড়ব। তাপ কি আমাদের আছে চ্যানেলে, কোন একটা আমাদের আগের ক্লাসগুলোতে রয়েছে। তাপ কি, তাপের কয় প্রকার, সিজিএস একক, মাত্রা, এসআই একক, আপেক্ষিক তাপ, এগুলো সবই আমরা করেছি। কার্য তাপের তুল্যতা সূত্র, জুলের সূত্র, এগুলো সবই আমরা করেছি। আজকের আমরা যে টপিকটা করছি তা হলো লিন তাপ, লেটেন্ট হিট, লুকিয়ে থাকা তাপ। লিন তাপ, বিলীন হয়ে থাকা তাপ, লুকিয়ে থাকা তাপ, গোপনে ব্যবহার করা তাপ, লিন তাপ। বাস্তব উদাহরণ দেখা যায়। কি ব্যাপারটা? বরফ রেখে দিলে বা বরফকে যদি তাপ দিই, তাহলে দেখবে বরফটা গলে জল হচ্ছে। ওই সময় যদি তুমি থার্মোমিটার দিয়ে মাপো, তাহলে দেখতে পাবে তার কিন্তু উষ্ণতা কোনরূপ বাড়ছে না। দু নম্বর কি উদাহরণ? 2 নম্বর উদাহরণ তোমাদের দিই। ঘামে ভেজা শরীরে তোমরা যদি ফ্যানের নিচে এসে দাঁড়াও, পাখার নিচে, বৈদ্যুতিক পাখার নিচে দাঁড়াও, তাহলে ঠান্ডা অনুভূত হয়। কেন অনুভূত হয়? 3 নম্বর কোশ্চেন। হাতে যদি স্পিরিট ঢালি, তাহলে হাতটা ঠান্ডা অনুভূত হবে। কি কারণে হবে? আজকের তার কারণ জানবো। আজকের এই যে 3টে প্রশ্ন আমরা বলেছি, 3টে প্রশ্ন আমরা বললাম, এই 3টে উত্তর ব্যাখ্যা আজকের আমরা করব। এই যে তাপগুলো আমাদের কাজে লাগছে, এই যে যে কটা আমরা উদাহরণ দিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে তাপ প্রয়োগ হচ্ছে, তাপ গ্রহণ হচ্ছে, তাপ শোষিত হচ্ছে। তা সত্ত্বেও বাহ্যিক কোনো প্রকাশ হচ্ছে না। তাপ বস্তু নিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তার কোনো বাহ্যিক প্রকাশ সে করছে না, লুকিয়ে থাকছে, গোপনে ব্যবহার করছে তাপটাকে। এই কারণে তার নাম হয়েছে লেটেন্ট হিট, লুকিয়ে থাকা তাপ, লিন তাপ, বিলীন হয়ে থাকা তাপ। তাহলে কি? এই হলো আমাদের কয়েকটা প্রশ্ন। আজকে তার ব্যাখ্যা জানবো। কি ব্যাখ্যা? লিন তাপের ব্যাখ্যা। ধারণা। প্রথমে আমরা একটু ধারণা দিয়ে দেখি, লিন তাপের ধারণা কোথা থেকে এলো। যে কোনো পদার্থকে তাপ দিলে প্রথমে কিন্তু তার উষ্ণতা বাড়ে। আবার যদি তাপটাকে কেড়ে নেওয়া হয়, তাহলে কিন্তু তার উষ্ণতা কমে যাবে, অর্থাৎ বস্তুটা শীতল হতে থাকবে। তা আমরা আগের ক্লাসে দেখেছি, সেটা আমরা বোধগম্য তাপের মধ্যে পেয়েছি। অর্থাৎ সেই তাপটাকে ক্যালোরিমিটারে মাপা যায়। সেই তাপটাকে লিন তাপ মানে যে ধরা দেবে না, বিলীন হয়ে থাকবে, অর্থাৎ যে লুকিয়ে থাকবে, তাকেই বলা হবে লিন তাপ। মানে সে ধরা দেবে না, অর্থাৎ তাকে মাপা যাবে না। সেই না মেপে পাওয়া, না ধরা দেওয়া তাপটাকেই আজকের আমরা পড়বো। এই তাপটা কি হয়? কোনো পদার্থ যখন একটা অবস্থা থেকে অন্য কোনো একটা অবস্থাতে যাবে, তখন হয় সে তাপ গ্রহণ করবে, নয়তো তাপ বর্জন করবে। কিন্তু এই যে তাপটা সে গ্রহণ করলো বা বর্জন করলো, সে তার কোনো রকম বাহ্যিক প্রকাশ ঘটাবে না। শুধুমাত্র একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থায় চলে যাবে। এই হচ্ছে আমাদের ধারণা বর্জনের সময়। আর এই যে সে তাপ গ্রহণ বা বর্জন করছে, এই তাপ গ্রহণ বা বর্জনের সময় তার উষ্ণতার কোনো রকম পরিবর্তন সে করছে না। পদার্থের পদার্থের উষ্ণতা পরিবর্তন না করে শুধুমাত্র শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায়, উষ্ণতা পরিবর্তন করবে না।
শুধুমাত্র কোনো একটা অবস্থা থেকে অন্য কোনো অবস্থায় তাকে পরিবর্তিত করে দেবে। যেমন কি কিরকম করে না, যদি সলিড থাকে, সলিড অর্থাৎ কঠিন পদার্থ যদি থাকে, তাহলে তাকে ট্রান্সফার করে দেবে কিসে, লিকুইডে অর্থাৎ তরলে। লিকুইডে তারপরে তাই সেখান থেকে তাকে ভেপার বাষ্পে পরিণত করে দেবে। উল্টোটা, ভেপার থেকে আবার লিকুইড, লিকুইড থেকে আবার সলিড, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে ভেপার, ভেপার থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, এইভাবে সে ট্রান্সফার করতে থাকে, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন সে ঘটাবে না। সংজ্ঞা দেখি, এটা ধারণা গেল। সংজ্ঞাটা কি, তাহলে লিন তাপের আমরা সংজ্ঞা করব কি, কাকে বলে এই লিন তাপ? প্রমাণ চাপে, প্রমাণ চাপে একক ভরের, একক ভরের কোন বস্তুর, কোন বস্তুর উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে, উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে, না ঘটিয়ে না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ, যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, সেই পরিমাণ তাপকে, সেই পরিমাণ তাপকে লিন তাপ বলে। লিন তাপ অর্থাৎ লেটেন্ট হিট বলে। কি হয়েছে, প্রমাণ চাপে একক ভরের কোনো বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটাবে না, অবস্থার পরিবর্তন করতে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে বা যে পরিমাণ তাপ তাকে নিষ্কাশন করতে হবে, সেই পরিমাণ তাপকেই বলা হয় লিন তাপ। সূত্র কি, এটা গেল সংজ্ঞা। সূত্র কি হবে, সূত্র হচ্ছে লিন তাপ, লিন তাপ লেটেন্ট হিট, তাই তার চিহ্ন হচ্ছে ক্যাপিটাল এল। লিন তাপ এল ইকুয়ালস টু যে পরিমাণ তাপ প্রয়োগ অথবা নিষ্কাশন করা হচ্ছে, যে পরিমাণ তাপটাকে আমরা প্রয়োগ করছি বা নিষ্কাশন করছি, সেই পরিমাণ তাপ, তাপ অর্থাৎ এইচ, এবং নিচে কি কত ভর, একক ভরের নয়, ছিল ভর, ডিভাইড বাই ভর এম, অর্থাৎ লিন তাপ সমান তাপ বাই ভর। এই হচ্ছে আমাদের লিন তাপের সূত্র, এই হচ্ছে আমাদের লিন তাপের গাণিতিক রূপ বলতে পারি, লিন তাপের সূত্র বলতে পারি। এইটাই হচ্ছে আমাদের লিন তাপের সূত্র। এবারে কি না, এবারে এখান থেকে যেহেতু আমরা লিন তাপের রাশিমালা বা সূত্র বা গাণিতিক রূপ আমরা পেয়েছি, তাহলে এখন আমাদের কাজ কি না, এখন আমাদের কাজ হচ্ছে তার একক গুলো বার করা। এবারে একক মানে কোন কোন পদ্ধতিতে একক আমরা বার করবো, সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি, এবং তার মাত্রা বার করব। সিজিএস একক, একক বার করবো, একক সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে কিভাবে বার করব, লেটেন্ট হিট এল ইকুয়ালস টু এইচ। এইচ মানে কি, এইচ মানে হচ্ছে তাপ, তাপের সিজিএস একক ক্যালোরি, নিচে আছে ভর অর্থাৎ গ্রাম। তার
তার মানে কি গেল, ক্যালোরি পার গ্রাম। এটাকে আমরা ইংরেজিতে এই যে এইভাবে লিখতে পারি, ক্যালোরি পার গ্রাম, এইভাবে লেখা যায়। এসআই পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতিতে লিন তাপ এল ইকুয়ালস টু, উপরে তাপ, তাপ মানে জুল, নিচে কিগ্রা, তাহলে কি দাঁড়ালো, জুল পার কিগ্রা, এই যে জে পার কেজি। এই হচ্ছে আমাদের লিন তাপের সিজিএস একক এবং এসআই একক। সিজিএস একক ক্যালোরি পার গ্রাম, এসআই একক জুল পার কিগ্রা। হলো। এখন দেখবো মাত্রা, যেহেতু আমরা নতুন ভৌত রাশি একটা এল পেয়েছি, তো মাত্রাটা দেখি। মাত্রা কি হবে, এল সমান উপরে তাপ, তাপের মাত্রা এম, তাপ মানে এক প্রকার শক্তি, শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, ডিভাইড বাই ভর, ভর মানে হচ্ছে আমাদের এম, এমটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এই হচ্ছে আমাদের লিন তাপের মাত্রা। তাহলে আমরা কি কি বললাম এখনো পর্যন্ত, সিজিএস একক, এসআই একক, মাত্রা, এগুলো আমরা বার করলাম। এখান থেকে এই যে লিন তাপ এল সমান এইচ বাই এম, এখান থেকে আমরা কি লিখতে পারি, এইচ ইকুয়ালস টু এম এল, এইচ ইকুয়ালস টু এই যে লিন তাপ, এই সূত্রটা থেকে আমরা এইখানে যেতে পারি, এল সমান এইচ বাই এম। তাহলে এইচ সমান কি, তাপ সমান কি, গৃহীত বা বর্ধিত তাপ সমান এম ইন্টু এল, যেখানে এমটা হচ্ছে পদার্থের ভর, এলটা হচ্ছে লেটেন্ট হিট অর্থাৎ লিন তাপ। তো আগে আমরা তাপের সূত্রতে, বোধগম্য তাপের সূত্রতে এইচ সমান এম এস টি বলেছিলাম, অর্থাৎ যেখানে বস্তু তার উষ্ণতার পরিবর্তন ঘটাবে কিন্তু অবস্থার পরিবর্তন ঘটাবে না, সেই ক্ষেত্রে আমাদের বোধগম্য তাপ অর্থাৎ এইচ সমান এম এস টি প্রয়োগ করা হয়। এইচ সমান এম এস টি, এটা কখন প্রয়োগ করবো আমরা, অর্থাৎ যে ক্ষেত্রে, যেখানে বস্তুর শুধুমাত্র উষ্ণতা বাড়তে থাকবে বা উষ্ণতা কমতে থাকবে, মানে উষ্ণতার পরিবর্তন যেখানে হবে, সেই ক্ষেত্রে আমাদের বোধগম্য তাপ অর্থাৎ এইচ সমান এম এস টি প্রয়োগ করতে হবে। আর যেখানে উষ্ণতার পরিবর্তন হবে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটবে, সেখানে হচ্ছে এইচ সমান এম এল আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো এইচ সমান এম এস টি বোধগম্য তাপ অর্থাৎ উষ্ণতার পরিবর্তন, এইচ সমান এম এল লিন তাপ অর্থাৎ অবস্থার পরিবর্তন, আমরা সেখানে দেখবো, প্রয়োগ করবো। হলো। এবারে আমরা দেখব এই যে লিন তাপ, এই লিন তাপ কয় প্রকার, প্রকার কি, লিন তাপ কয় প্রকার ও কি কি। লিন তাপের প্রকারভেদ, কত ধরনের লিন তাপ রয়েছে। 1 নম্বর, গলনের লিন তাপ, গলনের গলনের লিন তাপ। গলনের লিন তাপ মানে কি, গলনটা কি না, গলন হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কঠিন পদার্থ তাপ গ্রহণ করে তরলে পরিণত হবে। যে পদ্ধতিতে কঠিন পদার্থ কি করবে, তাপটাকে গ্রহণ করবে, করে তরলে পরিণত হয়ে যাবে, সেই পদ্ধতিটাই হচ্ছে আমাদের গলন পদ্ধতি। তো সেই গলন পদ্ধতির লিন তাপ কিরকম, গলনের লিন তাপ, গলনের লিন তাপ মানে হচ্ছে একক ভরে, একক ভরের কঠিন পদার্থ, কঠিন পদার্থ, একক ভরের কঠিন পদার্থ একই তাপমাত্রায়, একই তাপমাত্রায় তরলে পরিণত হতে, তরলে পরিণত হতে যত তাপ লাগবে বা যত তাপ প্রয়োগ করতে হবে, প্রয়োগ করতে হবে, তাই হচ্ছে আমাদের গলনের লিন তাপ। গলনের লিন তাপটা কি, একক ভরের কঠিন পদার্থ
একই তাপমাত্রায় তরলে পরিণত হতে যত পরিমাণ তাপ তাকে প্রয়োগ করতে হবে সেই পরিমাণ তাপটাই হচ্ছে আমাদের গলনের লীন তাপ। তো উদাহরণ দেখি, উদাহরণ হচ্ছে উদাহরণটা কি, বরফ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ কি জলে পরিণত করব। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল, বরফটা 1 গ্রাম, জলটাও হবে 1 গ্রাম। তাহলে একক ভর 1 গ্রাম বরফ নিয়েছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, অর্থাৎ অবস্থার পরিবর্তন হলো, বরফটা কঠিন ছিল, জলটা তরল হলো, অর্থাৎ কঠিন থেকে তরল হলো, কিন্তু উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ উষ্ণতার কোনো পরিবর্তনটা হলো না। সেক্ষেত্রে তাহলে মান কত, লীন তাপ কত দরকার, লীন তাপ এল ইকুয়ালস টু লীন তাপ এল ইকুয়ালস টু 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম সিজিএস। এসআইতে কত হয়, এসআইতে 3.36 ইন্টু 10⁵ জুল পার কিগ্রা। যদি আমরা এটা 1 কেজি নিই বরফটাকে, আর জলটা তাহলে হবে কত কেজি, 1 কেজি। সেক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 কেজি বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 কেজি জলে পরিণত করতে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি এই পরিমাণ আমাদের তাপটা লাগে। তাই বরফ গলনের লীন তাপ 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি, এটা বরফ গলনের ক্ষেত্রে। এবারে এই যে মানগুলো আমরা লিখছি এগুলো কিন্তু বরফ গলনের লীন তাপ, কঠিনটা হিসেবে আমরা বরফটাকে এখন ব্যবহার করছি, অন্য কারোর ক্ষেত্রে নয়। বরফ গলনের লীন তাপ, যে কোনো কঠিন পদার্থেরই গলনের লীন তাপ আছে, কিন্তু আমরা যে উদাহরণটা লিখেছি সেটা শুধুমাত্র বরফ গলনের লীন তাপটা। বরফ যখন থাকবে তখন তার গলনের যে লীন তাপ কত হবে সেইটা আমরা এখানে লিখেছি। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে বাষ্পীভবনের লীন তাপ। বাষ্পীভবনের লীন তাপ এইটা কি, সেম একই রকম সংখ্যা। বাষ্পীভবনটা কার হবে, কঠিনের হবে নাকি তরলের হবে নাকি অন্য কোনো পদার্থের হবে, বাষ্পীভবন নিশ্চয়ই তরলের হবে। তাহলে আমাদের কি লিখতে হবে, একক ভরের কঠিন নয় তরল পদার্থ একই তাপমাত্রায় কিসে পরিণত হবে, তরল পদার্থ বাষ্পে। বাষ্পে পরিণত হতে যত পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে তাই হলো আমাদের বাষ্পীভবনের লীন তাপ। একক ভরে তরল পদার্থ একই তাপমাত্রায় বাষ্পে পরিণত হতে যত তাপ প্রয়োগ করতে হবে তাই হলো আমাদের বাষ্পীভবনের লীন তাপ। একক ভরে তরল পদার্থ একই তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে যত পরিমাণ তাপ তাকে প্রয়োগ করতে হবে তাই হলো আমাদের বাষ্পীভবনের লীন তাপ। এবারে আমরা দেখি উদাহরণে, একটা উদাহরণ যদি দেখি, উদাহরণ জল তরল পদার্থ। এবারে জল বাষ্পীভূত হয় কত উষ্ণতায়, নিশ্চয়ই 0 ডিগ্রিতে না, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, কত গ্রাম জল নিচ্ছি, 1 গ্রাম জল নিচ্ছি। একক ভর আমি লিখে এখানে গ্রাম লিখবো না, আমি ওখানে পাশে লিখে দেবো জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। এই জলটা বাষ্পে পরিণত হবে, তার উষ্ণতা কত, কারণ লীন তাপ বলে যে একই তাপমাত্রায় লেখা রয়েছে,
তাহলে একই উষ্ণতার যদি হতে হয়, তাহলে জল যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে, বাষ্প কত হবে? উষ্ণতার পরিবর্তন ঘটাবে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন, জল থেকে বাষ্প হবে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল 100 ডিগ্রির বাষ্পে পরিণত হতে যত পরিমাণ তাপ লাগবে তাই হলো আমাদের বাষ্পীভবনের লিন তাপ একক ভরে। একক ভরের জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, একক ভরের বাষ্প 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। এই যে ট্রান্সফারটা হচ্ছে, অবস্থার যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনে যত পরিমাণ তাপ লাগবে তাই হলো আমাদের বাষ্পীভবনের লিন তাপ। তো এই বাষ্পীভবনের লিন তাপ কত? জলের বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে এল ইকুয়ালস টু লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ এক গ্রাম জলের উষ্ণতা 180 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, সেই জলটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ আমাকে প্রয়োগ করতে হবে। তাই হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ। এসআই পদ্ধতিতে যদি আমাদের মান লিখতে হয় 2.225 ইন্টু 10⁶ জুল পার ক্যালোরি, জুল পার কিগ্রা। এইটা মানে কি না, এটা মানে হচ্ছে 1 কেজি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 কেজি জল, তাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 কেজি বাষ্পে পরিণত করতে হবে। করার জন্য 2.225 ইন্টু 10⁶ জুল তাপ প্রয়োগ করতে হবে 1 কেজির জন্য। কিন্তু 1 কেজির জন্য জল থেকে বাষ্প হবে 100 ডিগ্রির, উষ্ণতা একই, তার জন্য 2.225 ইন্টু 10⁶ এই এত জুল তাপ আমাকে প্রয়োগ করতে হবে। আর যদি আমি সিজিএসে বলি, তাহলে 1 গ্রাম জল নিলে 1 গ্রাম জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার, তার বাষ্প যাবে, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বাষ্পতে যেতে 537 ক্যালোরি তাপটা প্রয়োগ করতে হবে। এই একটা গেল বাষ্পীভবন। তাহলে গলনের লিন তাপ, বাষ্পীভবনের লিন তাপ 4 রকমের আমরা বলবো আজকে। 3 নম্বর কি? 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ঘনীভবনের লিন তাপ। ঘনীভবনের লিন তাপ। এই ঘনীভবনের লিন তাপটা কোন দিকটা? আমরা তো কঠিন থেকে তরল গেলাম, তরল থেকে বাষ্প গেলাম, এবারে উল্টো দিকটা আসবে, বাষ্প থেকে তরল, তরল থেকে কঠিন। এখন এই ঘনীভবন মানে হচ্ছে একক ভরে বাষ্প, একক ভরে বাষ্প একই তাপমাত্রায় তরলে পরিণত হতে, তরলে পরিণত হতে যত পরিমাণ তাপ কি করতে হবে? বাষ্প থেকে তরলে যাচ্ছে, তাপ প্রয়োগ নাকি নিষ্কাশন? নিষ্কাশন করতে হবে। যত পরিমাণ তাপ, যত পরিমাণ তাপ, যত পরিমাণ তাপ নিষ্কাশন, নিষ্কাশন করতে হবে, তাই হলো আমাদের বাষ্পীভবনের লিন তাপ। যত পরিমাণ তাপ কোথা থেকে কোথায় যাব? বাষ্প থেকে তরলে যাব। এই বাষ্প থেকে তরল পদার্থে যাওয়ার জন্য যত পরিমাণ তাপ আমাদেরকে নিষ্কাশন করে দিতে হবে বাষ্প থেকে, সেইটাকে বলা হবে ঘনীভবনের লিন তাপ। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে বাষ্প ছিল, একক ভরের বাষ্প আছে যার উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখান থেকে তাকে ট্রান্সফার করে দেব, অবস্থার পরিবর্তন ঘটিয়ে করব, তরল করব, করলে কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতা একই থাকবে, লিন তাপ তো উষ্ণতা একই, শুধুমাত্র অবস্থা পরিবর্তন হবে, ছিল বাষ্প হয়ে যাচ্ছে তরল। এই যে অবস্থার পরিবর্তন, উষ্ণতা একই, এখানে আমাদের লিন তাপ কত না, সিজিএস পদ্ধতিতে -537 ক্যালোরি, -537 ক্যালোরি পার গ্রাম। এসআইতে যদি করি তাহলে -2.225 ইন্টু 10⁶ জুল পার ক্যালোরি। এবারে এখানে মাইনাস চিহ্নগুলো দিলাম কেন? আগে তো ওই কোথাও দিইনি না, এখানে মাইনাস চিহ্ন দেওয়ার অর্থ হলো তাপটাকে আমরা বের করে নিচ্ছি, তাপটাকে নিষ্কাশন করছি, তাপ প্রয়োগটাকে আমরা ধনাত্মক ধরি,
তাপ নিষ্কাশনটাকে বের করে মানে বর্জন হচ্ছে, এই বর্জন মানে আমরা মাইনাস চিহ্ন দিয়ে তাকে বোঝাচ্ছি। তো -537 ক্যালোরি পার গ্রাম মানে না 100 ডিগ্রি উষ্ণতার বাষ্প, 1 গ্রাম বাষ্প 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হতে বাষ্প থেকে 537 ক্যালোরি তাপটাকে বের করে দিতে হবে। এসআই পদ্ধতিতে যদি আমরা উত্তর বলি তাহলে কি দাঁড়াবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্প 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হতে 1 কেজি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 কেজি বাষ্প 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 কেজি জলে পরিণত হতে 2.225 ইন্টু 10⁶ জুল তাপটাকে বর্জন করে দিতে হবে। কোথা থেকে? বাষ্প থেকে। অর্থাৎ বাষ্প থেকে জলে যাওয়ার জন্য তাপটাকে বর্জন করতে হবে, নিষ্কাশন করতে হবে, সেই কারণে মাইনাস রাখি। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে তরল হলো, তো বাষ্প থেকে জল অর্থাৎ বাষ্প থেকে তরল হলো। এবারে কি করব? তরল থেকে কঠিনে যাব, তার মানে এখানে হবে কঠিনীভবনের লীন তাপ। এবারে লীন তাপটা কোনটা? এবারে লীন তাপ হচ্ছে কঠিনীভবনের লীন তাপ। কঠিনীভবনের লীন তাপ একক ভরের তরল পদার্থ একই তাপমাত্রায় কঠিনে পরিণত হতে যত তাপ প্রয়োগ নয় নিষ্কাশন যত তাপ নিষ্কাশন করতে হবে তাই হলো কঠিনীভবনের লীন তাপ। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একক ভর নিলাম, সেখান থেকে আমাদের যেতে হবে কঠিন মানে আমরা তৈরি করব বরফ। কত? 1 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফে পরিণত করতে জল থেকে 80 ক্যালোরি তাপকে আমাদের বের করে নিতে হবে, অর্থাৎ নিষ্কাশন করতে হবে, অর্থাৎ বর্জন করতে হবে। কোথা থেকে? জল কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার। কত গ্রাম জল নিচ্ছি? 1 গ্রাম জল নিচ্ছি। কোথায় যাবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, কারণ উষ্ণতা একই থাকবে, শুধু অবস্থার পরিবর্তন ঘটবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। কত গ্রাম বরফ? 1 গ্রাম। জল কত ছিল? 1 গ্রাম জল ছিল। বরফ কত হবে? 1 গ্রাম বরফ হবে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বরফে নিয়ে যেতে কত তাপ আমরা বর্জন করব? আমরা বর্জন করব 80 ক্যালোরি তাপ বর্জন করে দিতে হবে। তাহলে জলের কঠিনীভবনের ঋণ তাপ, জল কঠিনীভবন হচ্ছে, জলের কঠিন রূপ পাচ্ছি, তাহলে জলের কঠিনীভবনের ঋণ তাপ 80 ক্যালোরি -80 ক্যালোরি পার গ্রাম। এই মাইনাসটা কেন দিলাম? ওই জল থেকে তাপটাকে বের করে নিচ্ছি, জল তাপ বর্জন করছে, অর্থাৎ জল থেকে তাপটা নিষ্কাশন করা হচ্ছে, সেই কারণে মাইনাস। সমান, যদি আমাকে এসআই পদ্ধতিতে লিখতে হয় তাহলে কি হবে? -3.36 ইন্টু 10⁵ জুল পার ক্যালোরি, জুল পার কিগ্রা, ক্যালোরি নয় কিগ্রা, ধরে রাখো জুল পার কিগ্রা। এই হচ্ছে আমাদের 4 ধরনের যে লীন তাপ: গলনের লীন তাপ, বাষ্পীভবনের লীন তাপ, ঘনীভবনের লীন তাপ, আবার উল্টো দিক থেকে এলে কঠিন থেকে তরল, গলনের লীন তাপ, তরল থেকে বাষ্প, বাষ্পীভবনের লীন তাপ, বাষ্প থেকে আবার আসছে কোথায়? তরলে, ঘনীভবনের লীন তাপ, তরল থেকে চলে যাচ্ছে কঠিনে, কঠিনীভবনের লীন তাপ। এই হচ্ছে আমাদের 4 ধরনের লীন তাপ। এখন আমরা যেটা পড়বো 4 ধরনের পড়লাম, এবারে আমরা ডায়াগ্রামটা একটু দেখি। লেখচিত্র, উষ্ণতা তাপমাত্রা লেখচিত্রটা কেমন হবে, তারপরে তার আমরা একটা অঙ্ক করবো, গাণিতিক ক্যালকুলেশন একটা দেখবো। তো আমরা প্রথমে কি করবো তাহলে? এখন আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে আমাদের গাণিতিক ক্যালকুলেশন, গাণিতিক না, ডায়াগ্রাম। লেখচিত্র ডায়াগ্রাম, এইটা আমরা এখন আঁকবো।
এক্স অক্ষ, ওয়াই অক্ষ আঁকি, ওয়াই অক্ষ, এক্স অক্ষ। এই এক্স অক্ষ বরাবর আমরা নিচ্ছি সময়, সময়। ওয়াই অক্ষ বরাবর আমরা নিচ্ছি উষ্ণতা বা তাপমাত্রা, তাপমাত্রা বা উষ্ণতাকে নিলাম ওয়াই অক্ষ বরাবর। এখন কোন একটা কঠিন পদার্থকে নিলাম, এবারে যে কোনো কঠিন পদার্থ সে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রয়েছে, রুম টেম্পারেচারে থাকতে পারে, যে কোনো যে যেমন বস্তু তার নির্দিষ্ট একটা তাপমাত্রা রয়েছে। তো যখন আমরা মাপা শুরু করছি তখন তার তাপমাত্রা সময় শূন্য, যেখান থেকে মাপা শুরু করবো সেখানে সময় শূন্য থেকে শুরু করতে হবে, তার মানে সময় শূন্য, সময় শূন্য, এই সময় শূন্য, কিন্তু তার মধ্যে কিছু একটা তাপমাত্রা রয়েছে। আমি ধরে নিচ্ছি এখানে কিছু একটা তাপমাত্রা রয়েছে। তো এখান থেকে আমরা এবারে বস্তুটাকে তাপ দিই, বস্তুটাকে কঠিন পদার্থ আছে, তো বস্তুটাকে তাপ দিলে সে নিশ্চয়ই সাথে সাথে আমাদের তরলে পরিণত হবে না। কোন একটা বস্তুকে তাপ দিলে সময় আমরা শুরু করলাম, তাপ দেওয়া শুরু করলাম, সময় শুরু মাপা শুরু করলাম, তাহলে সময় শূন্য, সে কঠিন অবস্থায়। এবারে যত তাপ দিচ্ছি সময় যত বাড়ছে সে কিন্তু অবস্থা পরিবর্তন করছে না, প্রথমে কিন্তু তার উষ্ণতা বাড়ছে। তাহলে প্রথম যখন আমরা তাকে তাপ দিচ্ছি সময় শূন্য থেকে সময়ও বাড়ছে, তার তাপমাত্রাও কিন্তু ধীরে 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 বাড়ছে। কঠিন অবস্থা, অবস্থাটা কিন্তু তার কঠিন রয়েছে, অবস্থা পরিবর্তন করেনি, কি করলো শুধুমাত্র উষ্ণতাটাকে পরিবর্তন করলো, অর্থাৎ সে এখনো পর্যন্ত এখানে কঠিন অবস্থায় রয়েছে, কঠিন অবস্থায় থাকলো, কঠিন অবস্থা। এখন এই কঠিন অবস্থায় উষ্ণতা হতে হতে উষ্ণতা বাড়তে 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 এমন একটা উষ্ণতায় চলে গেল যেখানে কঠিন পদার্থ এবারে তরল হওয়া শুরু করলো। এই যেই উষ্ণতায় কঠিন পদার্থ তরল হওয়া শুরু করে সেই উষ্ণতাটাকে বলা হয় ওই বস্তুর বা ওই কঠিন পদার্থের গলনাঙ্ক। তাহলে উষ্ণতা ছিল, আমরা সময় যত যাচ্ছে তত বস্তু উষ্ণতা তাপমাত্রা বাড়ছে, এই বাড়তে 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 একটা নির্দিষ্ট উষ্ণতায় চলে গেল যেখানে কঠিন পদার্থটা এবারে গলতে শুরু করলো। এবারে গলার সাথে সাথে নিশ্চয়ই কঠিন ছিল, হঠাৎ দুপ করে হঠাৎ করে কি করলো তরল হয়ে গেল, হয় না তো, কঠিনটা গলতে শুরু করবে, মানে কঠিন থাকবে, খানিকটা তরল হলো, আবার খানিকটা তরল হলো। তাহলে এই অবস্থায় এখন সময় বাড়ছে কিন্তু লিনতাপ অনুযায়ী তার উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, যতক্ষণ তার অবস্থার পরিবর্তন চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত তার কোনো উষ্ণতার পরিবর্তন হবে না, তাই উষ্ণতা ধ্রুবক হয়ে গেছে। এই যে এইখানটায় এসে উষ্ণতা ধ্রুবক হয়ে গেল, এই জায়গায় উষ্ণতা ধ্রুবক, সময় বেড়ে যাচ্ছে, তাপ দেওয়া চলছে, উষ্ণতা ধ্রুবক হয়ে গেছে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে অবস্থানটা এইখানে কি কে রয়েছে, এইখানে রয়েছে কঠিন তরলে পরিণত হচ্ছে, কঠিন প্লাস তরল, কঠিন প্লাস তরল, এই অবস্থাটা থাকবে। এবারে একটা তাপ দিতে সম্পূর্ণ একটা সময় সে কি হয়ে গেল, সম্পূর্ণ কঠিন পদার্থটা তরলে হয়ে গেল, এই যে এই জায়গাটায় সে সম্পূর্ণ তরল হলো। আবার সেই তাপ দেওয়া, তাপ আমরা বন্ধ করছি না, তাপ দেওয়া হচ্ছে, সময় বাড়ছে, তরল সম্পূর্ণরূপে তরল হয়ে গেল। এবারে সম্পূর্ণরূপে তরল হয়ে যাওয়ার পরেও যদি তাকে তাপ দেওয়া হয় তাহলে সেই তরল পদার্থটা কিন্তু সাথে সাথে বাষ্পীভূত হয়ে যাবে না, প্রথমে তার উষ্ণতা বাড়বে। তাহলে সময় যত বাড়ছে তাপ আমরা দিতে যাচ্ছি, তাপ দিচ্ছি, সময় বাড়ছে, সময় বাড়ার সাথে সাথে তার উষ্ণতাও বাড়ছে, কার উষ্ণতা বাড়ছে, তরল পদার্থটার উষ্ণতা বাড়বে। এইখানেও কিন্তু ওই যে পদার্থটা সে কিন্তু তরল অবস্থাতেই রয়েছে, তরল অবস্থাতেই থাকবে, তার কিন্তু অবস্থার পরিবর্তন হলো না, কারণ উষ্ণতা পরিবর্তন হলো, উষ্ণতার পরিবর্তন হয়েছে শুধুমাত্র সে উষ্ণতা বৃদ্ধি করেছে, করতে করতে একটা নির্দিষ্ট উষ্ণতায় গেছে। এবারে তরল যখন একটা নির্দিষ্ট যে নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছে গেলে সে বাষ্প হওয়া শুরু করবে, সেই নির্দিষ্ট উষ্ণতাটাই হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক, সেই নির্দিষ্ট উষ্ণতাটাকে কি বলা হয়, স্ফুটনাঙ্ক। তাহলে তরল প্রথমে তরল হলো, তারপরে উষ্ণতা বাড়ছে, বাড়তে 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 একটা নির্দিষ্ট উষ্ণতায় গেল, যে নির্দিষ্ট উষ্ণতায় গেল গিয়ে এসে বাষ্প হওয়া শুরু করলো, সেই নির্দিষ্ট উষ্ণতাটাকে বলা হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক। তার মানে এই যে বিন্দুটা, এই বিন্দুটা স্ফুটনাঙ্ককে নির্দেশ করছে, স্ফুটনাঙ্ক। এবারে সে কি হলো, বাষ্প হওয়া শুরু করলো, হঠাৎ করে সে সম্পূর্ণ বাষ্প হয়ে যাবে না, সবে শুরু করেছিল, এই জায়গায় বাষ্প হওয়া শুরু হচ্ছে। এবারে সময় যত বাড়ছে তার অবস্থা পরিবর্তন হচ্ছে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, তাই এরকম তাপমাত্রা ফিক্সড হয়ে গেল, তাপমাত্রা ধ্রুবক হয়ে গেল। যতক্ষণ না সে বাষ্পীভূত হবে ততক্ষণ পর্যন্ত তার তাপমাত্রা কিন্তু সর্বদা একই থাকবে। এইখানে যে অবস্থাটা, এইখানে কিন্তু তরল প্লাস বাষ্প, অর্থাৎ তরলও আছে
এবার সে বাষ্প হচ্ছে, তরল প্লাস বাষ্প। এই বিন্দুটাতে এসে, এই যে বিন্দুটা, এই বিন্দুটাতে এসে সে সম্পূর্ণরূপে বাষ্প হয়ে গেল। তারপরে যদি তাপ দেওয়া হয় তখন তার বাষ্পটার এই উষ্ণতা এবারে বাড়তে থাকবে, উষ্ণতা বাড়তে থাকবে, সময় বাড়ছে, তাপ দেওয়া হচ্ছে, তাহলে বাষ্প তার উষ্ণতা শুধুমাত্র বৃদ্ধি করবে। এই এই হচ্ছে আমাদের কি গ্রাফ? এটা, এই গ্রাফটা হচ্ছে তাপমাত্রা সময় লেখচিত্র। তাপমাত্রা সময় তাপমাত্রা সময় লেখচিত্র। এই এইখানে যদি আমরা দেখতে চাই, এই যে লেখচিত্র, এখানে গলনাঙ্ক কোথায়? কঠিন পদার্থের গলনাঙ্ক এই যে উষ্ণতা, এই উষ্ণতাটা, এই উষ্ণতা এইখানে, এটাকে গলনাঙ্ক নির্দেশ করে। এই যে উষ্ণতা, এটা গলনাঙ্ক, মানে যে উষ্ণতা কঠিন পদার্থ গলতে শুরু করলো, এই যে উষ্ণতা, এই উষ্ণতা হচ্ছে গলনাঙ্ক। এখানকার যে উষ্ণতা তরল পদার্থ বাষ্পীভূত হওয়া শুরু করলো, অর্থাৎ এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। এই যে উষ্ণতা, এই উষ্ণতাটা কি নির্দেশ করছে? স্ফুটনাঙ্ককে নির্দেশ করছে, অর্থাৎ তরল পদার্থ এইখানে ফুটতে শুরু করেছিল, এইটা স্ফুটনাঙ্ক। এইখানে যে তাপমাত্রাটা, সেটা হচ্ছে গলনাঙ্ককে নির্দেশ করে। এই হচ্ছে আমাদের লেখচিত্র, ডায়াগ্রাম। এই হলো তাপমাত্রা সময় লেখচিত্র। তাহলে আচ্ছা, এইখানে এই যে কঠিনটা যখন উষ্ণতা যখন বাড়ছে, এই জায়গায় কিন্তু বোধগম্য তাপ অর্থাৎ H সমান mST প্রয়োগ। পরে যখন এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, তখন কিন্তু এখানে লীন তাপ H সমান ml প্রয়োগ। আবার সে তরল হয়ে যাওয়ার পরে যখন তার উষ্ণতা বাড়ছে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে না, তখন কিন্তু আবার বোধগম্য তাপ অর্থাৎ H সমান mST প্রয়োগ। তরল হয়ে যাওয়ার পরে যখন সে বাষ্প হওয়া শুরু করলো, তরল এবং বাষ্প যখন হচ্ছে একসাথে, তরলটা বাষ্পীভূত হতে থাকছে, উষ্ণতা যখন ফিক্সড হয়ে গেছে, উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে, তখন কিন্তু এখানে লীন তাপ অর্থাৎ H সমান ml প্রয়োগ। আবার যখন বাষ্প যখন উত্তপ্ত হচ্ছে, গরম হচ্ছে, বাষ্প হয়ে যাওয়ার পরে যখন তার উষ্ণতা বাড়ছে, অর্থাৎ আর অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, তখন কিন্তু এখানে আমাদের প্রয়োগ করতে হবে বোধগম্য তাপ অর্থাৎ H সমান mST। এই হচ্ছে আমাদের লেখচিত্র, ডায়াগ্রাম গেল। উষ্ণতা সময় লেখচিত্র, উষ্ণতা সময় লেখচিত্র। পদার্থের উল্টোটা হবে, আমরা উল্টোটাও করতে পারি, বাষ্প থেকে কঠিন অবস্থা থেকেও আমরা সেক্ষেত্রেও কিন্তু লেখচিত্র আঁকতে পারি। সেটা বাড়ির জন্য কাজ থাকলো, তোমরা নিজেরা করে দেখবে, যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে জানাবে যে স্যার আমরা পারছি না, করে দিন। আমি কিন্তু আবারও ওই ডায়াগ্রাম করানোর জন্য একটা ছোট করে ক্লাস করে দেবো, উল্টোটা, অর্থাৎ বাষ্প থেকে যখন কঠিনে যাবে তখন তার লেখচিত্রটা কি হবে, সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, ধরে নিজেরা প্র্যাকটিস করে করার চেষ্টা করো। যদি না হয় আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমরা তা আবার তোমাদের সামনে অন্য একটা ক্লাসে এটাকে বোঝানোর চেষ্টা করবো। অর্থাৎ উল্টোটা, বাষ্প থেকে যখন তরল যাবে, কঠিন হবে, তখন তার তাপমাত্রা সময় লেখচিত্রটা কেমন হবে সেটার কথা বলবো। এখন আমরা একটা অঙ্ক করবো, জাস্ট একটা গাণিতিক ক্যালকুলেশন করি। H সমান যে ml আমরা পেলাম, লিন তাপ H সমান ml, L সমান H/m যে সূত্র, সেখান থেকে আমরা একটা গণিত করব, অঙ্ক আমরা একটা করব। গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যা। এই হচ্ছে আমরা একটা অঙ্ক করব। কি করব আমরা, অঙ্কটা কি না, 0°C উষ্ণতার অঙ্কটা হচ্ছে 0°C উষ্ণতার উষ্ণতার 100 গ্রাম, 0°C উষ্ণতার 100 গ্রাম বরফকে, 100 গ্রাম বরফকে একই উষ্ণতায়, একই উষ্ণতার 100 গ্রাম জলে পরিণত করতে, জলে পরিণত করতে কত
তাপ লাগবে। 0°C উষ্ণতার 100 গ্রাম বরফকে একই উষ্ণতার 100 গ্রাম জলে পরিণত করতে কত তাপ আমাদেরকে লাগবে, কত তাপ প্রয়োগ করতে হবে সেই বরফটাকে, এইটা আমরা দেখবো। তো এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি উষ্ণতা 0°C বলেছে একই উষ্ণতার, অর্থাৎ 0°C জল হবে, তার মানে উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। তাছাড়া আরো কি আর কি বুঝতে পারছি না, বরফ ছিল সে হয়ে যাবে জল, অর্থাৎ অবস্থার পরিবর্তন হচ্ছে। উষ্ণতা 0° ছিল, একই উষ্ণতার জল বলেছে, মানে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। কি হচ্ছে তাহলে এখানে ঘটনাটা, বরফ পরিণত হবে জলে, কঠিন পরিণত হবে তরলে, অর্থাৎ লীন তাপ, অবস্থার পরিবর্তন হচ্ছে। লীন তাপের সূত্র প্রয়োগ করবো, উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে লীন তাপের সূত্র, লীন তাপ আমরা কি H সমান ml, এই সূত্রটা লীন তাপ অর্থাৎ অবস্থা পরিবর্তনে যখন সময় গৃহীত তাপ বা বর্জিত তাপের সূত্র এটা, অর্থাৎ তাপ কতটা প্রয়োগ করতে হবে বা কতটা তাপ নিষ্কাশন করতে হবে তা কিন্তু আমাদের লীন তাপের যে সূত্র H সমান ml সেটা দিয়ে আসে। তো এই সূত্র এখানে আমরা দুটো পদ্ধতিতে অঙ্কটাকে দেখে নেবো। একবার হচ্ছে আমরা সিজিএস, অঙ্কটা আছে কিন্তু সিজিএস পদ্ধতি, কারণ যে গ্রামগুলো রয়েছে আমরা সিজিএস পদ্ধতিতে একবার দেখি কিরকম ভাবে করতে হবে। যদি অঙ্কটাকে আমাদের এসআই পদ্ধতিতে মান চায় তাহলে সেক্ষেত্রে এসআই পদ্ধতিতে কিরকম হবে তা আমরা দেখি। তো H সমান ml, তো কত তাপ প্রয়োগ লাগবে না, H সমান তাপই বার করতে বলছে, m কত দেওয়া রয়েছে, m আছে আমাদের 100 গ্রাম, 100 গ্রাম ইন্টু এল, এল মানে লীন তাপ, লেটেন্ট হিট, কার লেটেন্ট হিট, কার লীন তাপ, বরফ গলছে জলে, বরফ জলে পরিণত হচ্ছে, অর্থাৎ গলছে কি বরফ, তার মানে বরফ গলনের লীন তাপ। বরফ গলনের লীন তাপ কত, বরফ গলনের লীন তাপ হচ্ছে 80 সমান 8000। কত লাগবে 8000, যেহেতু তাপ পেয়েছি, কত তাপ, তাপের একক ক্যালোরি, তাহলে 8000 ক্যালোরি তাপ তাকে প্রয়োগ করতে হবে সিজিএস পদ্ধতিতে। কত তাপ প্রয়োগ করতে হবে, 8000 ক্যালোরি তাপ তাকে প্রয়োগ করতে হবে। এসআই পদ্ধতিতে যদি আমরা অঙ্কটাকে করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে সেই H সমান ml, কিন্তু সমস্যা হচ্ছে এখানে এমটা রয়েছে 100 গ্রামে, আমরা তো এসআই পদ্ধতিতে অঙ্ক করতে যাচ্ছি, তাহলে কিগ্রাতে নিয়ে যেতে হবে। কিগ্রাতে নিয়ে যাওয়ার জন্য 100 কে আমরা ভাগ করবো কত দিয়ে, 1000 দিয়ে, 1000 গুণ এল, এল মানে লীন তাপ। এখন এসআই পদ্ধতিতে অঙ্ক করছি, তাই বরফ গলনের যে লীন তাপ তা আমাদের এসআই মান বসাতে হবে। এবারে বরফ গলনের লীন তাপের এসআই মান কত, 3.36 ইন্টু 10⁵, কাটাকুটি করি, তার মানে 3.36 ইন্টু 10⁵, এখানে নিচে রয়েছে 10 মানে 10⁴। একক কি তাপ বার করেছি তো এসআই পদ্ধতিতে, জুল, জুল, কত তাপ লাগছে 3.36 ইন্টু 10⁴ জুল, এত তাপ দিতে হবে। কাকে দিতে হবে, বরফকে দিতে হবে। হলো, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। আরো জটিল জটিল ক্যালকুলেশন আছে, আরো বড় আছে, যেখানে কিছু কিছু অঙ্কে আমাদের বোধগম্য তাপ এবং লীন তাপ দুটোকেই কাজ করাতে হবে, অর্থাৎ বস্তুর উষ্ণতারও পরিবর্তন ঘটবে, অবস্থার পরিবর্তনও ঘটবে। সেক্ষেত্রে আমাদের কিরকম অঙ্ক হবে যদি জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো যে স্যার আমরা জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কের আর একটা ক্লাস নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে যাও যাতে আমাদের যাবতীয় ক্লাসগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। নতুন হলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো।